ঈদের আগেই প্রতিশ্রুতি অনুযায়ী খতিব, ইমাম, মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মীয় গুরুদের সম্মানী এবং উৎসব ভাতা দেবে সরকার। শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে একথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। এর আগে সকালে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস শুরু করেন তারেক রহমান। শনিবার ছুটির দিন সকালে প্রথমবার রাজধানীর তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তার কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে কার্যালয় চত্বরে একটি স্বর্ণচাপা ফুলের চারা রোপণ করেন তিনি। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। দুপুরে নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতির বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সাথে আলোচনা করেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রথম দিনের পুরো কার্যক্রম তুলে ধরে বিকেলে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি। জানান, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। এই নির্বাচনের আগে বাংলাদেশের জনগণের জন্য উনি কি কাজ করবেন, দলের কি ম্যানিফেস্টো, বাংলাদেশের মানুষের জীবন মান উন্নয়নে ওনার কি কর্মসূচি, এই কর্মসূচি কীভাবে বাস্তবায়ন করা যায়, এই বিষয়গুলো নিয়ে উনি সারাক্ষণ কথা বলেছেন। এ সময় খতিব, ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় গুরুদের সম্মানী প্রদানের বিষয়েও কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। বিভিন্ন মসজিদের সম্মানিত খতিব সাহেব, সম্মানিত ইমাম সাহেব এবং সম্মানিত মুয়াজ্জিন সাহেব সহ অন্যান্য ধর্মের যারা রয়েছেন সেসব ধর্মগুরুদের জন্য আমাদের একটা প্রতিশ্রুতি ছিল যে মাসিক সম্মানী এবং উৎসব ভাতা প্রদান করা হবে, এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে ইনশাআল্লাহ এই ঈদের আগেই আমরা এটি পর্যায়ক্রমে শুরুর যে প্রস্তুতি সেটি সম্পন্ন করে কিছু কিছু জায়গায় ইনশাআল্লাহ সম্মানিত খতিব সাহেবদের, ইমাম সাহেবদের এবং মুয়াজ্জিন সাহেবদেরকে একটি সম্মানী প্রদান করব ইনশাআল্লাহ। মেধার ভিত্তিতে বৈষম্যহীন কর্মসংস্থানের বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে মাহদি আমিন আরও বলেন, শিগগিরই জনগণের সামনে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সকল কার্যক্রম বাস্তবায়ন শুরু করবে সরকার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা শুরু করবে ইনশাআল্লাহ। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের প্রথম 5G AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। আগামী 12ই মার্চ অথবা তার 2-1 দিন আগে বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। শনিবার রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি জানান, সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের প্রয়োজনীয় অধ্যাদেশ সমূহ এবং শোক প্রস্তাব পেশ করা হবে অধিবেশনে। ইতিমধ্যে এই ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ নেতা হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা হিসেবে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান নির্বাচিত হয়েছেন। নতুন সরকারের সংসদীয় কার্যক্রম শুরুর সব প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। কালার, টেক্সচার, ডিজাইন ও থিকনেসের বিশাল রেঞ্জ থেকে বেছে নিন আপনার সুপারবোর্ড। সুপারবোর্ড, সব বানানোর বোর্ড। 26-এর 21 গণতন্ত্রের অগ্রযাত্রায় নবজাগরণ, এভাবেই দেখতে চাইছে মহান ভাষা দিবসে শহীদ মিনারে আগত নারী, পুরুষ, কিশোর, তরুণরা। বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানায় বিভিন্ন শ্রেণী এবং বয়সের মানুষ। তাদের সবার মাঝেই আসা 21-এর প্রেরণায় এগিয়ে যাবে দেশ, কমে আসবে অভিযোগ অনুযোগ। খালি পায়ে শহীদ বেদিতে জনতার সমবেত উপস্থিতি। এই জনতার ঢলই ভাষা অর্জনের 74 বছরের ইতিহাসকে রেখেছে সজীব। এতজন শহীদের রক্তের বিনিময়ে আমাদের ভাষাটা পেয়েছি, তো এটাকে যেন আমরা রক্ষা করতে পারি, মাতৃভাষার জন্য জীবনও দিতে পারি এবং এটাকে রক্ষা করতে যে আমরা কোনো সময় পিছু হাঁটবো না। 21 মানে আমাদের হচ্ছে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা। এইবার হচ্ছে খুবই প্রথম যে আমি হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে পেরেছি। এটা আমার প্রথমবার বাবার সাথে এসেছি।
জনতার কাতারে সামিল ছেলে বুড়ো সকলে কপালে কবজিতে লাল সবুজের বাংলাদেশকে ধারণ করে এসেছে সেই প্রজন্ম, এই প্রজন্ম। আমাদের সন্তানদেরকে আমরা আসলে আমাদের দেশের ঐতিহ্য দেখানোর জন্য এখানে নিয়ে এসেছি। আজকের দিনে মর্মার্থটা তাদের উপলব্ধি করার জন্য আমরা আজকে তাদেরকে এখানে সরাসরি নিয়ে এসেছি। সেও যেন তার সন্তানকে এই ভাষা আন্দোলনের ত্যাগ, আমাদের ভাষার যে মর্ম তা যেন বোঝাতে পারে। আমার বাচ্চাও যেন 21শে ফেব্রুয়ারি মানে বুঝুক। বয়স, শ্রেণী পেশার ব্যবধান না থাকলেও প্রত্যাশায় আছে বাংলাদেশ ভালো রাখার তাগিদ। সবার চাওয়ায় মিল, দেশের রাজনীতি ও সংস্কৃতি কথা বলবে মানুষের পক্ষে। বাংলা সর্বস্তরে চালুর যে বিষয়টি, এটি চর্চার বিষয়, এটি মনে ধারণ করারও বিষয়। অসাম্প্রদায়িক, মানবিক, সমতা ভিত্তিক একটা বাংলাদেশের দিকে এগিয়ে যাব। আমাদের ভাষা, এটাকে আমরা সেই সম্মানটা দিতে পেরেছি, তবে এই সময় লাগবে আরো। দুর্নীতি এবং ধর্মান্ধতা 21-এর চেতনার পরিপন্থী। বাংলাদেশের সকল নাগরিকের সমান অধিকার, বিশেষ করে ধর্ম এবং জাতিগত বৈষম্য কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। নতুন সরকার এসেছে, তারা এই মব সন্ত্রাসীদের বিচার করবে। এই নির্বাচনের পরপরই দেখা গেছে এক ধরনের স্বস্তি মানুষের মধ্যে, স্বতঃস্ফূর্ত একটা স্বস্তি। শুধু বাঙালি, বাংলাদেশ বা বাংলা ভাষা নয়, বিশ্বের সব দেশ, জাতি ও ভাষাভাষীর জন্য 21 এক অমর ও অক্ষয় চেতনার নাম। আমাদের মাতৃভাষাতে হাতে যথাযথভাবে আমাদের সংরক্ষণের ব্যবস্থা করা হয়। 21 মানে আমার কাছে সকল ভাষার অধিকার। And the celebration, I think, is very good. I'm very happy to be here. See people coming out to celebrate the language they speak, the culture they have. It's a happy moment for Bangladesh after the elections as well, so it's a moment of change. 52-তে বুলেট উপেক্ষা করে এদেশের তরুণরা আদায় করেছিল ভাষার অধিকার। এবার ব্যালটে নির্বাচিত রাজনৈতিক দল ক্ষমতায়, তাই তাদের কাছে সহিংসতা, দুর্নীতি বন্ধে কার্যকর পদক্ষেপ চায় জনতা। আমরা গণতান্ত্রিক একটা চর্চার ভেতর দিয়েই যাই, এখন যেটা আবার এসছে আবার সেটাকে যেন খুঁজে পেয়েছি। গণতান্ত্রিক ব্যবস্থাতে আমরা কখনোই কোনো দেশের কাছে বা কারোর কাছে মাথা নত করব না। নতুন সরকারের কাছে আমরা প্রত্যাশা বাংলাদেশ যেন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। এই 1952 সালের ভাষা আন্দোলনের শহীদদের প্রতি সবারই শ্রদ্ধা জানানো উচিত। এটা রক্তিম সূর্যের মতো নতুনভাবে ভাষাটা আবার মাতৃভাষা দিবসে উন্মোচিত হল। বাংলাদেশের স্বাধিকার, মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধে অমর 21-এর চেতনা যেন এক অফুরন্ত প্রেরণা ও অসীম সাহসের নাম। 56,000 বর্গমাইলের এই বাংলাদেশে রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল প্রাণের ভাষা বাংলা, যা পরবর্তীতে হয়েছে বিশ্বেরও গৌরব। সেই গৌরবের সৌরভ এখনও বহমান, এখনও সজীব, এবং 21-এর চেতনায় মানুষ এখন বিশ্বাস করতে চায় এবারে ভালো থাকবে বাংলাদেশের গণতন্ত্র, ভালো থাকবে বাংলাদেশের বাক স্বাধীনতাও। আহমেদ রেজা, যমুনা নিউজ, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। 21-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শ্রদ্ধা জানান ভাষা শহীদদের প্রতি। এরপর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সবশেষে তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং মেয়ে জায়মা রহমানকে সঙ্গে নিয়ে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন শেষে 52 রক্তফয় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এদিকে প্রথমবারের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন জামায়াত আমির এবং সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এ সময় বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম, হাসনাত আবদুল্লাহ, আখতার হোসেন সহ 11 দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন। শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন তারা। বিরোধী দলীয় নেতা জানান রাষ্ট্রীয় আচারের অংশ হিসেবেই তারা শহীদ মিনারে গেছেন। পরে আজিমপুরে শহীদদের কবরে দোয়া মোনাজাত করেন জামায়াত আমির। নাগরিক হিসাবে আমাদের নাগরিক অধিকারগুলো আমরা পাইনি। 47 থেকে 71-এও পাইনি, 72 থেকে 24 পর্যন্ত বা আজকের দিন পর্যন্ত এখনো নাগরিকদের জন্য অধরা রয়ে গেছে তাদের অধিকারগুলো।
রাজধানীর আদাবর থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয় এমব্রয়ডারি মালিক এবং শ্রমিকরা। কারখানায় কিশোর গ্যাংয়ের হামলা এবং চাঁদাবাজির প্রতিবাদেই থানায় অবস্থান নেন তারা। দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানান ভুক্তভোগীরা। শনিবার রাতে আদাবর থানার সামনে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। মালিক সমিতির অভিযোগ, রাসেল ওরফে কালা রাসেলের নেতৃত্বে একদল কিশোর গ্যাং সদস্য মুস্তাফিজুর রহমান জহিরের কারখানায় ঈদ উপলক্ষে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দেশীয় অস্ত্র নিয়ে কারখানায় হামলা চালায় তারা, যাতে বেশ কয়েকজন শ্রমিক আহত হন। এই ঘটনার প্রতিবাদে মালিক ও শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে থানা ঘেরাও করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা। আমরা রাতে সেহরি খেতে দিতে পারি না এই ছিনতাইকারীদের কারণে। আমাদেরকে রাস্তাঘাটে আটকে টাকা পয়সা নিয়ে যায় এবং মোবাইল মানি ব্যাগ এগুলো নিয়ে যায়। চিন্তায় চাঁদাবাজ এগুলো নিয়ে আমরা বিরুদ্ধে করতেছি। আজকে 21 তারিখ আমরা বেতন দিব, এটাকে উদ্দেশ্য করে চিহ্নিত সন্ত্রাসীরা দলবদ্ধভাবে আমাদের অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকের ফ্যাক্টরিতে হামলা করে। ওনাকে খুঁজে না পেয়ে আমাদের হাফিজ ভাইকে ওরা অতর্কিত হামলা করে চাপাতে দিয়ে কোপায়। বাংলা ভাষাকে ধারণ করতে হলে ইনকিলাব জিন্দাবাদ বলা যাবে না, সিরাজগঞ্জে এমনটাই বলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এক সভায় অংশ নিয়ে কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, শোষণের জন্য বাঙালি রাষ্ট্রভাষাকে চেপে ধরা হয়েছিল। 1954 সালে ভাষা রক্ষায় জীবন দিয়ে বীজ রোপণ করে গেছেন শহীদেরা। আলোচনা সভায় জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ইনকিলাব আর আরো কি সব নতুন ওয়ার্ড পাচ্ছি আমি, যেটা নাকি বাংলার সাথে কোনো সম্পর্কই নেই, যেটা নাকি বাংলাকে ঠেকিয়ে দেওয়ার জন্য ব্যবহার করা হতো। আচ্ছা, সেটাই আমাদের ভাষা হয়ে গেছে, আমাদের ছেলেদের ভাষা হয়ে গেছে। যেমনটা শুনছিলাম, 1952 সালের যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যে স্বীকৃতি এসেছে সেটা ঘিরে একটা উৎসবে মন্ত্রীর বক্তব্য। মাদারীপুরের শিবচরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি কার্যালয় খোলাকে কেন্দ্র করে উত্তেজনা এবং পাল্টাপাল্টি দখলের ঘটনা ঘটেছে। দুপুরে কুতুবপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, আওয়ামী লীগ নেতা এবং কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মাতবরের নেতৃত্বে বন্ধ থাকা অফিসটি খোলা হয়। সেখানে কিছু সময় অবস্থান নেন আওয়ামী সমর্থকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান মিলন এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। কয়েক ঘন্টার মধ্যেই সেটি পুনরায় তালাবদ্ধ করে নিয়ন্ত্রণে নেয় বিএনপি ও ছাত্রদল। তারা বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা অফিস কক্ষ খুলে জনমনে আতঙ্ক তৈরির চেষ্টা করছে। দীর্ঘ 18 মাস পর যশোরের বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয় খুলেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। গতকাল শুক্রবার তারাবির নামাজের সময় তারা কার্যালয় খোলেন। পরে পুলিশ কার্যালয়টি নিয়ন্ত্রণে নেয়। এ সময় সেখানে থাকা শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার ছবি অপসারণ করা হয়। এই সংক্রান্ত 2 মিনিট 16 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন 30 থেকে 35 জন যুবক। এরপর তারা কার্যালয়ের দেয়ালে শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি টাঙিয়ে দেন। পরে জয় বাংলা স্লোগান দিতে দিতে দ্রুত স্থান ত্যাগ করে এই ঘটনার সাথে জড়িতদের ধরতে কাজ শুরু করেছে পুলিশ। এদিকে 18 মাস বন্ধ থাকার পর জামালপুরের বকশীগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ঘিরে উত্তেজনা দেখা দেয়। শনিবার সকালে বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়ন কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বিকেলেই আবার পতাকা নামিয়ে কার্যালয়টিকে গণ শৌচাগার করার ঘোষণা দেন জুলাই ঐক্য বকশীগঞ্জ নামের একটি সংগঠনের নেতাকর্মীরা। সন্ধ্যার দিকে এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানায়, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ কাদিরের নেতৃত্বে পরিত্যক্ত কার্যালয়টিতে সাইনবোর্ড ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এই ঘটনার প্রতিবাদে জুলাই আন্দোলনকারী সংগঠনের নেতাকর্মীরা কার্যালয়টিকে গণ শৌচাগার ঘোষণা করে ব্যানার লাগিয়ে দেন। অন্যদিকে আওয়ামী লীগের কার্যালয় খোলার প্রতিবাদে মিছিল করেছেন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। 3 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 9 জন। এর মধ্যে কুষ্টিয়ার বাইপাস সড়কে ট্যাঙ্ক লরির চাপায় মারা গেছেন সিএনজি চালিত অটোরিকশার 5 যাত্রী। এছাড়া মৌলভীবাজারে পিকআপ ভ্যান এবং সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে নিহত হয়েছেন 3 জন। গোপালগঞ্জের ডুমুদিয়ায় বাস চাপায় অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন। কুষ্টিয়ার বাইপাস সড়ক সিসিটিভি ফুটেজে দেখা যায়, দ্রুত গতিতে আসা একটি ট্যাঙ্ক লরির চাপায় দুমড়ে মুচড়ে যায় একটি সিএনজি চালিত অটোরিকশা। মুহূর্তেই প্রাণ যায় সিএনজির 5 যাত্রীর। স্থানীয়রা জানায়, একটি গ্যাস বহনকারী ট্যাঙ্ক লরি বাইপাস সড়ক হয়ে পাবনার দিকে যাচ্ছিল। এ সময় উল্টো দিক থেকে সিএনজি চালিত অটোরিকশাটি অন্য একটি ট্রাক ওভারটেক করতে গিয়ে গ্যাস বহনকারী লরির সামনে চলে আসে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে লরির নিচে চাপা পড়ে সিএনজি চালিত অটোরিকশাটি। এতে ঘটনাস্থলেই মারা যান চালক সহ 3 জন। হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় আরও 2 জনের।
আর গ্যাসের গাড়িটা দিক থেকে আসছিল, গ্যাসের গাড়িটা নিউট্রাল মানে কন্ট্রোল না রাখতে পারে গ্যাসের গাড়ির সাথে মেরে দিয়েছে। কারণ গ্যাসের গাড়ি তো তার তো কোনো দোষ না, গ্যাসের গাড়িটা ব্যাকে দিয়ে বাড়ায় চলে গেছে। পুলিশ জানায় চালক ছাড়া বাকি 4 যাত্রী কুষ্টিয়ার খাজানগরের বাসিন্দা। দুর্ঘটনার পর পালিয়েছে ট্রাকটির চালক ও হেলপার। বাইপাস সড়কে কুষ্টিয়া স্টোরস তেলের পাম্পের সামনে সিএনজি এবং গ্যাসে একটা গাড়ি দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আসলাম আমরা মানে গ্যাসের গাড়িটা আমরা নিয়ন্ত্রণে আমাদের হেফাজতে নিয়েছি। এদিকে মৌলভীবাজারের পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে নিহত হয়েছেন 3 জন। পুলিশ জানায় মৌলভীবাজার থেকে যাত্রী নিয়ে শ্রীমঙ্গল যাচ্ছিল সিএনজি চালিত অটোরিকশাটি। ভৈরব বাজার পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান অটোরিকশার চালক সহ 2 যাত্রী। এছাড়া গোপালগঞ্জের ডুমদিয়ায় বাস চাপায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। জারিন অর্নি, যমুনা নিউজ। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং ডেস্টিনেশন যমুনা ফিউচার পার্কের প্লেয়ার্স ক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক ইয়ুথ ফ্রিদে রেটিং দাবা টুর্নামেন্টের এক জমকালো অনুষ্ঠান হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ, যিনি অনুষ্ঠানের পুরস্কার বিতরণী প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়ন নওশিন আজম। এমন আয়োজন আন্তর্জাতিক দাবা মহলে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ বলে মনে করেন অংশগ্রহণকারীরা। 5 রাউন্ডের এই সুইজ লিগ ইভেন্টে মোট 66 জন তরুণ খেলোয়াড় অংশ নেয়। টুর্নামেন্টটিতে 6টি ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন নীলাভা চৌধুরী, আয়ান হোসেন, আজান মাহমুদ, প্রাচুর্য সৌমিক, আউসাফ চৌধুরী, আরহাম মোমর এবং রাদমিম রাহা রাজিয়া। রমজান মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার জন্য বিদ্যুৎ বিভাগকে অনুরোধ জানিয়েছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জে সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। ডাক্তার জাহিদ হোসেন বলেন, পবিত্র রমজান মাসে বিশ্বের বিভিন্ন দেশে সেহরি দেওয়া হয়, কিন্তু বাংলাদেশে রমজান মাসে বিভিন্ন নিত্যপণ্যের দাম বৃদ্ধি করে দেওয়া হয়, যার জন্য স্থানীয় প্রশাসনকে নিয়মিত অভিযান পরিচালনা করতে হয়। মানুষ যাতে ইফতারের সময় তারাবির সময় কারেন্টটা একটু পায়, দরকার পড়লে সেচের ট্যাঙ্ক ওই সময় বন্ধ করে কোনো জায়গায় অফ করে যাতে মসজিদে গুলোতে মানে ইলেকট্রিসিটিটা থাকে, মানে আরামের নামাজটা পড়তে পারে। এই বিষয়টি ডিএম সাহেব যদি একটু খেয়াল করেন। দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মংলার সক্ষমতার 100% ব্যবহার নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম রবি। দুপুরে বন্দরের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে কর্মচারীদের সাথে মতবিনিময় করেন তিনি। পরে সাংবাদিকদের জানান, মংলা বন্দরের পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে চায় সরকার। দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিপুল সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমদানি রপ্তানি কার্যক্রমকে মংলা বন্দর কেন্দ্রিক করার পরিকল্পনা রয়েছে বলেও জানান নৌ পরিবহন মন্ত্রী। বন্দরটিকে আরো ভালোভাবে ফাংশন করানোর অনেক সুযোগ আছে। কিছু কিছু পদক্ষেপ গ্রহণ করলেই এই বন্দরটি একটা পরিপূর্ণ সফল সামুদ্রিক বন্দর হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব, যা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রংপুরের ভাষা আন্দোলনে অবদান রাখা ভাষা সৈনিকদের 21শে পদক দেওয়ার দাবি জানিয়েছেন রংপুর সাংবাদিক ইউনিয়ন RPUJ। শনিবার রাতে রংপুর রিপোর্টার্স মিলনায়তনে রংপুর সাংবাদিক ইউনিয়নের আয়োজিত আলোচনা সভায় বক্তারা এই দাবি জানান। RPUJ সভাপতি সালেকুজ্জামান সালেক এবং সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন RPUJ ছাড়াও সিটি প্রেস ক্লাব, রংপুর রিপোর্টার্স ক্লাব, ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, রংপুরের ভাষা সৈনিকেরা অবহেলিত, তাদের যথাযথ সম্মান নিশ্চিত করতে হবে, 21শে পদক দিতে হবে। পরে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া এবং মোনাজাত করা হয়। কালো জাদু এবং ডাকিনী চর্চার অভিযোগে ভারতে এক নারী এবং তার 10 মাসের শিশুকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কর্তৃপক্ষ জানায়, ঝাড়খণ্ডের একটি গ্রামে এই ঘটনা হয়। কুরসাই নামের গ্রামটিতে সম্প্রতি গবাদি পশুর মৃত্যুর হার বেড়ে যায়। এর পাশাপাশি অনেকেই অসুস্থ হয়ে পড়ে। অভিযোগ ওঠে, জ্যোতি সিং নামের এক ব্যক্তি কালো জাদু এবং ডাকিনী বিদ্যার সাথে জড়িত। তার কারণেই গ্রামে রোগ ছড়িয়ে পড়ছে, এমন অভিযোগ ওঠে। এক পর্যায়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বেশ কয়েকজন জ্যোতি সিং এর বাড়িতে হামলা চালায়। আগুন দেয়া হয় তাদের বাড়িতে। মারাত্মক দগ্ধ হন জ্যোতি সিং, মারা যান তার স্ত্রী এবং 10 মাসের সন্তান। দর্শক, এই ছিল আমাদের সব খবরের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।